আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছি। আমরা চলে আসলাম ন্যারেশনের নতুন আরেকটা ক্লাস নিয়ে, এবং আজকের এই ক্লাসটা আমাদের হচ্ছে ন্যারেশনের ধরতে গেলে লেকচার নাম্বার 6, এবং আমরা দেখতে দেখতে একদম সিঙ্গেল সেন্টেন্স বা ডিটাচড যে সেন্টেন্সগুলো আছে, অর্থাৎ একদম ধারাবাহিক যে রুলসগুলো আছে সেগুলো কীভাবে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হয় সেগুলো অলরেডি শিখে ফেলেছি। অর্থাৎ আমাদের 1 থেকে 5 নাম্বার যে ক্লাসগুলো ছিল সেগুলোতে আমরা মোটামুটি ন্যারেশন সম্পর্কে খুব ভালো একটা আইডিয়া পেয়েছি। সো আমরা এখন যে কোনো ন্যারেশন চেঞ্জ করতে পারি। এখন এটার পরবর্তীতে আমরা দেখব যে প্যাসেজ ন্যারেশন বলতে কি বুঝি ভাইয়া? যে আগের যে বাক্যগুলো সিঙ্গেলভাবে ছিল, এখন যদি কোনো একটা প্যাসেজ আকারে থাকে তাহলে সেই ক্ষেত্রগুলোতে কীভাবে আমরা সেটাকে চেঞ্জ করতে পারি। দেখো, আগেও আমরা কথা বলেছি যে ন্যারেশন মূলত তুমি কতটা সুন্দরভাবে সেটাকে ফুটে তুলতে পারো এটা। সো ডিটাচ সেন্টেন্সে বেশ কিছু রুলস ফলো করা হয়, বাট যখন তুমি প্যাসেজ ন্যারেশন করবা ঠিক সেই সময়ে এত রুলস দিয়ে আসলে তুমি লিখলে সৌন্দর্যতা যেটা আছে সেটা নষ্ট হয়ে যাবে। তোমাকে কী করতে হবে, যেটা এখানে হচ্ছে সুইটেবল লাগে এবং এটার সাথে মানানসই হয় সেটা ব্যবহার করতে হবে। সো ওই যে এর আগে ছিল রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, তারপরে আরও ব্লা ব্লা এরকম আরও অনেক কিছু ছিল। সো এইগুলো একটু আমাদের অ্যাভয়েড করতে হবে, ভাষাগুলোকে আরও সুন্দর করতে হবে। বাট তারপরও এখানে আমাদের গতানুগতিক যে গ্রামার বইগুলো আছে সেখানে যে রুলসগুলো আছে আমি সেই রুলসগুলো এখানে লিখে রেখেছি। আমরা পরের ক্লাসটাতে অর্থাৎ 7 নম্বর ক্লাসটাতে একদম সরাসরি যে প্র্যাকটিস সেটা করবো, এবং এই 6 নম্বর ক্লাসটাতে আমরা গতানুগতিকভাবে যে আমাদের রুলসগুলো আছে সেগুলো নিয়ে একটু কথা বলি। তো একদম ফার্স্টে কী হয় যে ভাইয়া, একদমই সর্বপ্রথম কোনো একটা প্যাসেজ পড়ার পর আমাদের আগে ফুল একটা প্যাসেজ দেওয়া থাকবে। সো সেই ফুল প্যাসেজটা আমরা পড়ে নেওয়ার পর কী করবো, সেখান থেকে আমরা স্পিকারকে, লিসেনারকে, মুড অফ সেন্টেন্স অর্থাৎ কোন বাক্য দ্বারা কথা বলা হচ্ছে, সেটা কোন ধরনের সেন্টেন্স, কি বোঝাচ্ছে এটা বুঝে নিতে হবে। তাহলে ফার্স্টে কি তোমাকে স্পিকারটা বুঝে নিতে হবে যে এখানে বক্তাকে, এরপরে এখানে লিসেনারকে, কোনটাকে বলছে এটা তোমাকে খেয়াল করতে হবে। কারণ অনেক সময় এখানে লেখা থাকবে না করিম সেড টু রহিম, এরকম কিচ্ছু থাকবে না, তোমাকে বুঝে নিতে হবে কোনটা কার উক্তি। ওকে, এরপরে দেখো, আমরা এর আগে দেখলাম যে প্রথমত হচ্ছে রিপোর্টিং ভার্ব থাকে, তারপর রিপোর্টেড স্পিচ থাকে। বাট এরকম নাও হতে পারে, রিপোর্টেড ভার্ব নাও থাকতে পারে, আবার রিপোর্টেড ভার্বটা হচ্ছে তোমার রিপোর্টিং যে ভার্বটা সেটা শেষেও থাকতে পারে। সো দেখো নর্মাল কীরকম করে হয়, দেখো এখানে একটা বাক্য দেওয়া আছে যে ইউ লুক এ লিটল বিট লাইক মাই মাদার, জেরি সেড টু দ্য অথর্স। সো জেরি অথরেসকে বলল যে তুমি দেখতে কিছুটা আমার মায়ের মতো। সো নর্মালি কি এরকম পড়ছি আমরা যে জেরি সেড টু অথরেস ইউ লুক এ লিটল বিট লাইক মাই মাদার। তার মানে যে নর্মালি আমাদের রিপোর্টিং যে ভার্বটা সেটা পূর্বে থাকে, বাট এখানে কি হলো পরে থাকে। বাট যখন আমরা এটাকে ন্যারেশনে চেঞ্জ করবো অর্থাৎ ইনডিরেক্ট করবো, সেই ক্ষেত্রে কিন্তু এই যে রিপোর্টিং যে ভার্বটুকু সেটা সামনে চলে আসবে। কীরকম করে, জেরি টোল্ড দ্য অথরেস। ওকে, বোঝা গেল? আচ্ছা, দেখো ফুল বাক্যটা করলে কীরকম দাঁড়ায়। সো এগুলো তোমরা পারো, তারপরও আসলে বলে দিচ্ছি যে জাস্ট যেন আমাদের মনে হয় যে হ্যাঁ এগুলো আমরা পড়ছি। ইউ লুক এ লিটল বিট লাইক মাই মাদার, জেরি সেড টু দ্য অথরেস, স্পেশালি ইন দ্য ডার্ক বাই দ্য ফায়ার। তাহলে কী হলো, জেরি টোল্ড দ্য অথরেস দ্যাট শি লুকড, শিকে এখানে শি হচ্ছে অথরেস, এখানে শির পরে তোমরা হচ্ছে ব্র্যাকেট দিয়ে এ লিখতে পারো, শি এর পরে এখানে ব্র্যাকেট দিয়ে এ লিখবা। ওকে, আচ্ছা, শি লুকড লাইক এ লিটল বিট, আচ্ছা বারবার লুকড লাইক বলতেছি আমি, শি লুকড এ লিটল বিট লাইক হিজ মাদার। এখন দেখো এই জেরিটা, এখন জেরি ছেলে না মেয়ে এটা কিন্তু তুমি জানো না, বাট যখন তুমি তোমাদের ইন্টার বই একটা প্যাসেজ দেওয়া আছে মাদার ম্যান ভ্যালি দিয়ে, সেখানে জেরি একটা হচ্ছে ছেলে, এই জন্য এখানে কিন্তু হিজ ব্যবহার করা হয়েছে। তো তুমি যদি এরকম সেটা ছেলে নাকি মেয়ে বুঝতে না পারো, নর্মাল হিজ দিয়ে করবা। আচ্ছা, এরপর পরের যে বাক্যটুকু ছিল স্পেশালি ইন দ্য ডার্ক বাই দ্য ফায়ার, সেটা জাস্ট নর্মালি অ্যাড করা হয়েছে, দুটোকে একসঙ্গে করে নিয়ে হয়েছে যে লাইক হিজ মাদার স্পেশালি ইন দ্য ডার্ক বাই দ্য ফায়ার।
এরপরে আসো যে ধরো একই ধরনের বাক্য, ধরো অ্যাসার্টিভ সেন্টেন্স টানা 3টা বলা হয়েছে। সো নর্মালি তখন আমরা কীভাবে ব্যবহার করব, যে অ্যাডেড, এরপরে ফার্দার অ্যাডেড, অলসো সেইড, এগেইন সেইড, নর্মালি এগুলো ব্যবহার করি আমরা। যে ধরো প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্স কী ছিল, এরকম যে জেরি সেইড টু মি আই এম গোয়িং টু স্কুল, তারপর ফুল স্টপ দিল। আচ্ছা, এখানে বাক্যটা দেয়া আছে, এখানে দেয়া আছে, দেখো এখানে কী হচ্ছে, হি সেইড আই ক্যান চপ সাম উড টুডে, আই শ্যাল কাম এগেইন টুমরো, আই অলওয়েজ কিপ মাই ওয়ার্ডস। 3টা বাক্য বলছে একদম টানা। এখন এই 3টাতে তুমি এই অ্যাডেড দ্যাট, এগেইন অ্যাডেড দ্যাট, ফার্দার অ্যাডেড এগুলো ব্যবহার করবা। কীরকম করে দেখো, হি সেইড দ্যাট হি কুড, এখানে নর্মাল যে ন্যারেশন টেন্সগুলো নিয়মে সেগুলো হচ্ছে, আমি আর রুলসগুলো বলে দিচ্ছি না। ওকে, হি কুড চপ সাম উড দ্যাট ডে, তারপরে হি অ্যাডেড, এটি হি অ্যাডেড দ্যাট, এখানে তাহলে হচ্ছে হি অ্যাডেড দ্যাট হি উড কাম এগেইন দ্য নেক্সট ডে, টুমরো থেকে গেলে কী হয়ে যায়, নেক্সট ডে। এটা প্রথম, মানে এটা ছিল 1 নাম্বার বাক্য, এটা হচ্ছে 2 নাম্বার বাক্য। 2 নাম্বার বাক্যে আমরা লিখলাম হচ্ছে অ্যাডেড দ্যাট। তারপরে 3 নাম্বার বাক্য, সেম বাক্য, সেখানে অ্যাড করলাম আমরা হচ্ছে ফার্দার সেইড বা ফার্দার অ্যাডেড, এরকম একটা কিছু অ্যাড করে আমরা কিন্তু বাক্যটাকে ফুলফিল করে দিয়েছি। বোঝা গেছে? দেখো এখানে তোমাদের এটা পড়াইছি আমি, যে কি বলছে এখানে, আই অলওয়েজ কিপ মাই ওয়ার্ডস। এখানে দেখো হি ফার্দার সেইড দ্যাট হি অলওয়েজ কিপ অর কিপস অর হচ্ছে কিপ হিজ ওয়ার্ডস। এখন বলতে পারো যে ভাইয়া এখানে কিপড হবে না কিপস হবে। দেখো যেটা আগে ছিল এখনও হয়, সেটা তুমি প্রেজেন্টেও করতে পারো, পাস্টেও করতে পারো। এখানে এই যে অলওয়েজ দিয়ে বলছে, সো সে তার কথা তখনও রাখতো, এখনও রাখে, এরকম বোঝা গেলে তুমি সেটাকে কেপটও করতে, অর্থাৎ পাস্টও করতে পারো, প্রেজেন্টও রাখতে পারো, কোনো প্রবলেম নাই। এখন এটা তো অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে গেল। যদি ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে হয়, সেক্ষেত্রে আমরা কী করব, যে এগেইন অথবা অলসো আস্কড, এগেইন অথবা অলসো আস্কড। এরপরে 4 নাম্বার রুলস, যেটা আসলে আমাদের প্রচলিত যে গ্রামার বইগুলো আছে, আমাদের রূপক স্যারের কথা অনুযায়ী 1.5 টাকার যে গ্রামার বইগুলো আছে সেই অনুযায়ী এটা ইয়েস থাকলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, নো থাকলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। তো এটা আসলে এসএসসি পর্যন্ত করা যায়, কারণ এসএসসি যে টিচারগুলো যারা খাতাগুলো কাটে বা যারা এইগুলো ইয়ে করে, তারা নর্মালি আমাদের প্রচলিত গ্রামার বইগুলো দেখে, হায়ার স্টাডিজের যে গ্রামার বইগুলো আছে সেগুলো এভাবে খেয়াল করে না। সো সেই জন্য হচ্ছে আমরা একটু খাতায় মার্কের জন্য আর কি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, রিপ্লাইড ইন দ্য নেগেটিভ লিখবো। এটা কোন ক্লাস পর্যন্ত ভাইয়া? এসএসসি পর্যন্ত। বাট এই এসএসসিতে গিয়ে ভুল করেও আর রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, রিপ্লাইড ইন দ্য নেগেটিভ এগুলো দরকার নাই। সো এই এসএসসিতে কিন্তু এটা হচ্ছে প্রযোজ্য হবে না। যেমন দেখো আমি একটু উদাহরণ দিই তোমাদের এখান থেকে, যে দেখো কি হলো, ঝুমা সেইড টু মিতু আর ইউ গোয়িং টু বগুড়া টুমরো। সো এটা কী হবে, ঝুম্মা আস্কড মিতু ইফ শি ওয়াজ গোয়িং টু বগুড়া দ্য নেক্সট ডে। নো, আই হ্যাভ চেঞ্জড মাই ডিসিশন সেইড মিতু। এখানে কী হলো, যে মিতু রিপ্লাইড ইন দ্য নেগেটিভ অ্যান্ড সেইড দ্যাট শি চেঞ্জড হার ডিসিশন। সো এখানে তুমি এভাবে রিপ্লাই দ্য নেগেটিভ না বলে, যেহেতু তোমাকে জিজ্ঞেস করছে আর ইউ, তুমি বলতে পারো যে হচ্ছে মিতু ডিসঅ্যাগ্রিড অ্যান্ড সেইড দ্যাট। সো রিপ্লাইড ইন দ্য নেগেটিভ না বলে, এটা এসএসসি পর্যন্ত ঠিক ছিল। বাট নর্মালি আমরা কী করবো, মিতু ডিসঅ্যাগ্রিড, অর্থাৎ সে হচ্ছে এটা সম্মতি জানালো না, এবং হচ্ছে কি বললো, অ্যান্ড ডিসঅ্যাগ্রিড অ্যান্ড টোল্ড দ্যাট শি হ্যাড চেঞ্জড হার ডিসিশন। শেষ। তাহলে বুঝতে পারলা ইয়েস নোর ঘটনাটা কি। আর যদি হতো যে হ্যাঁ ইয়েস, তখন কি বলতো, যে অ্যাগ্রিড, এরকম করে। সো অ্যাগ্রি হবে না ডিসঅ্যাগ্রি হবে নাকি অন্য কোনো ওয়ার্ড ব্যবহার করবো আমরা, এটা নির্ভর করবে প্রশ্নের ধরন এবং পরবর্তী যে বাক্যটা সেটা। বুঝতে পেরেছি ভাইয়া? আচ্ছা, এই দেখো পরের এখানে লেখা আছে যে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, উইল ইউ, প্লিজ, উড ইউ, ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের বিপরীতে নো বা ইয়েস, অল রাইট, ওকে থাকলে যদি বিরোধিতা বোঝায়, তবে ইনডিরেক্ট করার সময় রিপোর্টিং ভার্ব হিসেবে ডিসঅ্যাগ্রিড অথবা ডিক্লাইন্ড, আর সম্মতি বোঝালে হচ্ছে অ্যাগ্রিড হবে। আর যদি এখানে তোমার হচ্ছে যে কি বলা যায়, যে উইল ইউ, প্লিজ বা উড ইউ, এরকম ইম্পারেটিভ সেন্টেন্সগুলোতে আমরা হচ্ছে ইনসিস্টেড,
বা হচ্ছে প্রমিস ব্যবহার করতে পারি। দেখো আমরা একটু হচ্ছে প্র্যাকটিসে দেখি কীভাবে আছে। I sent for playing with my friends father. So I am sent for playing with my friends. No, you are sent to learn to read and write. But I won't read and write, said Jack. Yes, you will. এখানে দেখো কি হলো আসলে, এখানে আসলে what will happening in there. So normally I am sent for playing with my friend's father. জ্যাক তার বাবাকে বলল যে তাকে এখানে পাঠানো হয়েছে কিসের জন্য, খেলা করার জন্য। তারপর জ্যাকের বাবা বলল যে নো, না, ইউ আর সেন্ট টু লার্ন অ্যান্ড রিড অ্যান্ড রাইট। ওকে, তোমাকে এখানে পাঠানো হয়েছে কেন, পড়ালেখা করার জন্য। তারপরে জ্যাক কি বললো, বাট আই ওন্ট রিড অ্যান্ড রাইট। জ্যাক বলল না, আমি করবো না, বা আমি হচ্ছে এটা করতে পারবো না। এরপরে জ্যাকের বাবা বলল ইয়েস ইউ উইল, না তোমাকে, বা হচ্ছে হ্যাঁ তোমাকে করতেই হবে। ওকে, সো এখন এটা যদি আমরা ন্যারেশনে চেঞ্জ করি কীভাবে কী হয় দেখো, যে জ্যাক টোল্ড হিজ ফাদার দ্যাট হি ওয়াজ সেন্ট টু স্কুল ফর প্লেয়িং উইথ উইথ হিজ ফ্রেন্ডস বা উইথ ফ্রেন্ডস। ফাদার ডিসঅ্যাগ্রিড, এখানে নো দ্বারা কী বললো, ফাদার ডিসঅ্যাগ্রিড। অ্যান্ড টোল্ড, অ্যান্ড তাকে বললো, ইউ বা হচ্ছে হি ওয়াজ সেন্ট টু লার্ন টু রিড অ্যান্ড রাইট। But Jack said that he would not read and write. এরপরে ফাদার কি বললো, yes you will. ফাদার হচ্ছে তাকে ইনসিস্ট করলো যে না, বা হচ্ছে হ্যাঁ তোমাকে করতেই হবে, মানে একটা জোর প্রকাশ করে বললো যে তোমাকে পড়তেই হবে। তাহলে ফাদার ইনসিস্টেড দ্যাট হি উড, কাকে, এই হিটাকে এখানে জ্যাক বোঝানো হচ্ছে, এই জন্য যে ব্যবহার করা হয়েছে। আচ্ছা, এরপর দেখো 6 নম্বর রুলসটা খেয়াল করো। 6 নম্বর রুলসটা বাক্যতে আসে আমরা এখন। হি সেড টু মি কুড আই সি টম প্লিজ। সো সে আমাকে বললো আমি কি টমকে দেখতে পারি। তার মানে এটা কী হচ্ছে যে আমি কিন্তু টমকে দেখার জন্য তাকে রিকোয়েস্ট করছি অথবা প্রশ্ন করছি যে আচ্ছা আমি কি তোমার এই টমটাকে দেখতে পারি। সো তাহলে কী হবে, হি আস্কড অথবা রিকোয়েস্টেড টু মি টু সি টম। তার মানে কী হলো, যদি প্লেস থাকে সেই ক্ষেত্রে আমরা আস্কড অথবা রিকোয়েস্ট ব্যবহার করতে পারবো। এবার দেখো যে যদি বাধ্যবাধকতা থাকে অথবা অনুমান অর্থে অট টু এবং শুড হচ্ছে অপরিবর্তিত থাকে, কিন্তু যদি ইউ ওয়াট টু, শুড, হ্যাড বেটার এগুলো যদি উপদেশ বোঝায় এবং যদি অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইফ, আই, ওয়ার, ইউ থাকে তা বাদ যাবে, এবং রিপোর্টিং ভার্বের জায়গায় হচ্ছে কী হবে, অ্যাডভাইসড হবে এবং ইম্পারেটিভ নিয়ম খেয়াল করবে। মানে নর্মালি যদি বাধ্যবাধকতা বোঝায় বা অনুমান বোঝায় সেই ক্ষেত্রে অট টু বা শুড অবরোধ থাকে, বাট যদি উপদেশ বোঝায়, যেমন দেখো যে ইউ হ্যাড বেটার হারি জনি, শি সেইড, শি তাকে বললো যে তোমার তাড়াতাড়ি করা উচিত। তার মানে কি, তাকে অ্যাডভাইস দিল একটা যে হ্যাঁ তুমি তাড়াতাড়ি করো, কি হবে, শি অ্যাডভাইস জনি টু হারি, বোঝা গেল। এরপরে হি সেড টু মি ইউ ওয়াট টু টেল হার এভরিথিং। সো এটা কি আসলে বাধ্যবাধকতা, যেমন হচ্ছে ইউ ওয়াট টু অবি ইউর প্যারেন্টস, এটা হচ্ছে একদম বাধ্যবাধকতা। ইউ শুড অবি ইউর টিচার। সো এই শুড, ওয়াট এগুলো যদি আমাদের হচ্ছে বাধ্যবাধকতা বোঝায় সেই ক্ষেত্রে পরিবর্তন হয় না। বাট যদি যেটা নর্মালি পরিবর্তন করা যায়, যেমন হচ্ছে আমাকে সব বলতে হবে, এটা তুমি বলতেও পারো নাও পারো, তার মানে তখন হচ্ছে আমাকে অ্যাডভাইস দিলাম যে হ্যাঁ বললে মনে হয় ভালো হবে। সো এইরকম এর পরের বাক্যটা খেয়াল করে, এটা ইম্পর্টেন্ট। আই সেইড টু হিম ইফ আই ওয়ার ইউ আই শুড ওয়েট। আমি তাকে বললাম আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে ওয়েট করতাম। দ্যাট মিনস আমি বলতেছি যে তুমি ওয়েট করো, তাহলে মানে আমি তাহলে তোমাকে বললাম যে তোমার জায়গায় আমি থাকলে আমি পড়তাম। দ্যাট মিনস আমি তোমাকে পড়ার জন্য অ্যাডভাইস দিলাম যে হ্যাঁ তুমি পড়ো, মানে ইনডিরেক্টভাবে। সো আই অ্যাডভাইসড হিম টু ওয়েট। বোঝা গেল বিষয়টা ভাইয়া? ওকে, এরপরে দেখো যে শ্যাল আই ব্রিং সাম টি, হি সেড টু মি। সো সে আমাকে বললো যে আমি কি তোমার জন্য হচ্ছে কিছু চা বা এই টাইপের কিছু নিয়ে আসতে পারি। সো এই সে এটা নর্মালি হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে, রাইট? বাট এটাকে আসলে প্রশ্নবোধক একটা বাক্য। আমি তাকে অফার করছি, আচ্ছা তুমি কি চা কফি টাইপের কিছু একটা খাবে? তাহলে কি হলো, হি অফার টু ব্রিং মি সাম টি। বুঝতে পারলা?
যে নর্মালি এটা কিন্তু তুমি ওই যে ইম্পারেটিভের রুলসে এটা করতে পারবে না, সরি মানে ইন্ট্রোগেটিভের রুলসে এটা করতে পারবে না, তখন কী করতে হবে, তোমাকে ইম্পারেটিভ করতে হবে। সো প্যাসেজ ন্যারেশনের সব থেকে মেইন যে উদ্দেশ্যটা, তোমাকে মোড অফ সেন্টেন্স তোমাকে বুঝতে হবে যে এখানে এই সেন্টেন্সের মুড কীরকম ছিল। আচ্ছা, এরপরে আসি যে আমরা মাঝে মাঝে বলি সরি, আই এম সরি। যদি কোনো ভুলের কারণে এরকম সরি, আই এম সরি থাকে, সেই ক্ষেত্রে স্পিকার প্লাস হচ্ছে অ্যাপোলোজাইজড বসে। সো এখানে অ্যাপোলোজাইজডের জায়গায় মডার্ন ইংলিশে আরও বেশ কিছু ওয়ার্ড ব্যবহার করা হয়, তোমরা আস্তে আস্তে দেখবা, যখন প্র্যাকটিসগুলো করবো তখন এটা দেখবা। যেমন দেখো হচ্ছে যে সরি স্যার, আই উইল নট বি লেট এগেইন, সেইড দ্য স্টুডেন্ট। তাহলে দ্য স্টুডেন্ট অ্যাপোলোজাইজড অ্যান্ড সেইড হি উড নট লেট এগেইন। আচ্ছা, এবার দেখো যদি আমরা মাঝে মাঝে রাস্তায় বলি যে দ্য ম্যান সেইড এক্সকিউজ মি, হাউ ক্যান আই ফাইন্ড দিস অ্যাড্রেস। সো তখন আমরা এক্সকিউজ মি জায়গায় ব্যবহার করি সিকিং অ্যান এক্সকিউজ। আমি একটা হচ্ছে কোনো কিছু সিকিং এক্সকিউজ করি, তাকে আমি হচ্ছে একটা কথা বলবো। সো সিকিং অ্যান এক্সকিউজ, দ্য ম্যান আস্কড হাউ ক্যান আই ফাইন্ড দ্য অ্যাড্রেস। সো এখানে ক্যান আই হবে না, এখানে কি হবে বলো তো, এখানে হবে হচ্ছে যে হাউ I could find, এখানে তাহলে কি হবে, এখানে how I could, সো এখানে যে চেঞ্জটা একটু করা হয়েছিল না, ক্যান আই না, how I could find that, কীভাবে, সাবজেক্ট ভার্ব বসে এই জন্য। ওকে, বাট এখানে যেটা বোঝানোর জন্য দিয়েছি সেটা হচ্ছে যে এক্সকিউজ মি থাকলে অথবা সরি টু ডিস্টার্ব থাকলে সেখানে হবে কি সিকিং অ্যান এক্সকিউজ। ওকে, আচ্ছা, এরপরে আসো যে যদি কোনো বক্তব্যের শুরুতে ওয়েল, ওআইসি থাকে তা বাদ যাবে। যে শুরুতে অবস্থা অনুযায়ী এক্সপ্রেশন সারপ্রাইজ হচ্ছে তোমাকে এখানে সারপ্রাইজ করতে হবে। কীরকম করে, যে নো আই ডোন্ট replied Anwar. Well, continued Mr. Amin, fables are stories with a message or moral. So Anwar replied that he didn't. এটা একটা আগের একটা প্যাসেজ ছিল যে হোয়াট ইজ ফ্যাবেলস এরকম করে, তারপর টিচার বললো যে তোমরা কি জানো ফ্যাবেলস কি, তো তখন আনোয়ার বললো যে না হচ্ছে আমরা জানি না যে ফ্যাবেলস কি। তারপর টিচার বললো যে ওয়েল এরকম করে। ঠিক আছে, আমি এখন বলছি এই ব্যাপারটা। তার মানে তখন হচ্ছে এক্সপ্রেসিং সারপ্রাইজ, এখানে ওয়েল দ্বারা এখানে কী বোঝাচ্ছি, এক্সপ্রেসিং সারপ্রাইজ। এই যে এক্সপ্রেসিং সারপ্রাইজটা এটা ইয়ে করতে হবে, মেনশন করতে হবে তোমাকে যে ওয়েল। সো এটা আসলে এভাবে উল্লেখ না করলে হয়, কারণ প্যাসেজ যেটা বললাম যে প্যাসেজ ন্যারেশন এখানে ধরো হচ্ছে যে মার্ক তো নর্মালি 10, সো সর্বোচ্চ হলে তুমি যত ভালো লিখবা 7, 8, 9, ইটস ডিপেন্ড অন এক্সপ্রেশন, তুমি এখানে কতটা সুন্দর করে তুলে ধরতে পারো। নর্মালি ডিটাস্ট যে সেন্টেন্স, সিঙ্গেল সেন্টেন্সে একটা বাক্যের জন্য একটা মার্ক, বাট প্যাসেজ ন্যারেশনের ক্ষেত্রে সেরকম না। তুমি এখানে 10টা ধরো 5টা বাক্য আছে, মানে একটা প্যাসেজে ফুল প্যাসেজ সুন্দর করে লিখছো, তুমি এখানে যে 10 পাবা এরকম না, ভুল ছাড়াও তুমি এখানে 10 পাবে, কারণ একজন আছে যে তোমার থেকে আরও সুন্দরভাবে এটাকে ফুটে তুলেছে। বোঝা গেল বিষয়গুলো? আচ্ছা, শামিম said to Imran, oh I see, he is the MD of the company. তাহলে এক্সপ্রেসিং ও আচ্ছা, মানে ও আচ্ছা মানে কি সে হচ্ছে সারপ্রাইজড হয়ে গেছে, তাই নাকি এরকম। সো তারপর নর্মাল যে নিয়ম, এরপর দেখো হি said, look I have brought a new red car. সো এই লুক দেখো, আমি দেখে বলতে কী বলছি, আমি তার অ্যাটেনশনটা এখানে এদিকে আমার দিকে নিচ্ছি। সো ড্রয়িং অ্যাটেনশন, এই যে লুক থাকলে কি হয় ভাইয়া, ড্রয়িং অ্যাটেনশন হয়। বোঝা গেল? আচ্ছা, এরপর আমরা বেশ কিছু জায়গায় হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স পাবো। সো তো সেই এক্সক্লেমেটরি সেন্টেন্সগুলো প্যাসেজ ন্যারেশনের ক্ষেত্রে কোনটা দ্বারা কী বোঝায় এটা একটু ভালো করে শিখতে হবে। যেমন ধরো আমরা এটা হচ্ছে দুইটাভাবে ব্যবহার করতে পারি, যে যখন তোমার ভালো লাগছে তখন তুমি বলতে পারো, আবার যখন তোমার হচ্ছে বিরক্ত লাগছে বা হচ্ছে তোমার ডিসকমফর্ট ফিল হচ্ছে বা আনকমফোর্টেবল লাগে তখন এরকম আমরা ব্যবহার করি না। সো এটা তোমার নির্ভর করবে যে পরবর্তী বাক্যটা সেটা কি হচ্ছে, স্যাটিসফ্যাকশন নাকি ডিসস্যাটিসফ্যাকশন,
এটাকে খেয়াল করতে হবে। ওকে, এরপরে ব্র্যাভো। ব্র্যাভো বলতে আমরা কী করি? আমরা হচ্ছে এনকারেজ করি, অ্যাডমায়ার করি বা অ্যাডমিরেশন এরকম করে। এরপরে উফ। উফ দিয়ে তো আর হচ্ছে ভালো কিছু বোঝায় না, এটা ডিসগাস্ট বা স্ট্রেন টাইপের কিছু একটা বোঝায়। ডিসগাস্ট মানে যে বিরক্তি, উফ বিরক্তি করে না তো, এরকম। এরপরে শিট, এটা হচ্ছে ডিসগাস্ট স্ট্রেন টাইপের। এরপর হচ্ছে ওয়াও, এটা পরীক্ষাতে তো থাকে, ওয়াও উইথ সারপ্রাইজ, ওন্ডার, এই দুইটাই ব্যবহার করা হয়, সারপ্রাইজ অথবা ওন্ডার। এলাস মানে কি? উইথ সরো বা হচ্ছে পিটি। যেমন থাকো বলা হয়েছে দ্য বয় সেইড শিট আই মিস দ্য ট্রেন, তাহলে উইথ ডিসগাস্ট, এখানে শিট ব্যবহার করলে কি উইথ ডিসগাস্ট দ্য বয় সেইড দ্যাট হি হ্যাড মিস দ্য ট্রেন। বোঝা গেল? আচ্ছা, এটা খুব ভালো একটা জিনিস ছিল তোমাদের প্রেজেন্টেশনের জন্য, খুবই গুরুত্বপূর্ণ এটা। এরপরে আসো রুলস নাম্বার 13। আচ্ছা, when will you come at 9 am why mother said the son। এখন এই যে এখানে হোয়াইটা ব্যবহার করলো, তো তুমি এখন লিখতে পারবে না যে হি আস্কড হোয়াই, এরকম নয়। তাহলে কি হবে? ওয়ান্টেড টু নো দ্য রিজন, ওয়ান্টেড টু নো দ্য রিজন। তাহলে কি হলো? দ্য সন রিপ্লাইড অ্যান্ড ওয়ান্টেড টু নো দ্য রিজন সো ফর সাচ এ কোয়েশ্চেন। সো মানে এখানে হোয়াই দ্বারা কি বোঝাচ্ছে বা ওই ওয়ার্ড দ্বারা বা ওই সেন্টেন্সের মোড যেটা আর কি, সেটা কী বোঝাচ্ছে, এটা তোমাকে এখানে এক্সপ্রেসটা করতে হবে, তুলে ধরতে হবে। সো 14 নম্বর রুলসগুলো এভাবে ওভাবে দরকার নাই, জাস্ট রিডিংটা পড়ে নিবা। আচ্ছা, ধরো এবার বললো যে কামাল সেইড স্যার আই এম সরি। সো এখন এই যে আমরা স্যারকে চেঞ্জ করে কি দিলাম? কামাল রেসপেক্টফুলি সেইড, স্যারের জায়গায় রেসপেক্টফুলি আই এম সরি। আচ্ছা, তো এবার অ্যাড্রেস করার বিষয় আছে, যে অ্যাড্রেস করা। তো যদি অ্যাড্রেসটা সত্যি হয় তাহলে একটা হবে, আর অ্যাড্রেসটা যদি সত্যি না হয় তাহলে একটা রুলস হবে। সত্যি বলতে কি, ধরো যদি তুমি তোমার মাকে মা বলেই ডাকো তাহলে হচ্ছে আই টোল্ড মাই মাদার বা আই আস্কড মাই মাদার, এরকম হবে। আর যদি হচ্ছে তোমার অ্যাড্রেসটা সত্যি না হয়, সো অ্যাড্রেসিং হার অ্যাজ মাই মাদার, মানে সে তোমার মা না, বাট তারপরেও তুমি তাকে হচ্ছে মা বলে ডাকছো। সে তোমার শিক্ষক না, তারপরেও তুমি তাকে শিক্ষক বলে ডাকছো। সে তোমার ফ্রেন্ড না, তারপরেও তুমি তাকে ফ্রেন্ড বলে ডাকছো। সেই ক্ষেত্রে অ্যাড্রেসিং হিম অথবা হার অ্যাজ মাই ফ্রেন্ড টিচার এরকম হবে। আর যদি অ্যাড্রেসটা সত্যি হয় সেক্ষেত্রে ডাইরেক্ট আই টোল্ড মাই ফ্রেন্ড, আই আস্কড মাই টিচার এরকম ব্যবহার করা হবে। সো এখানে এই দুইটাতে তাই ব্যবহার করা হয়েছে 16তে। ওকে, এবার আসি হচ্ছে আমাদের রুলস নাম্বার, এটা 17 হবে। আচ্ছা দেখো, আমরা এক্সক্লামেটরি সেন্টেন্সের সময় দেখছিলাম যদি বাই আল্লাহ, বাই জব, বাই গড, বাই মাই লাইফ থাকে, তখন হচ্ছে সুয়েরিং বাই হচ্ছে আল্লাহ, গড মানে এর নামে শপথ করা, আল্লাহর নামে বা গডের নামে হচ্ছে যে শপথ করা বোঝায় বা কসম খাওয়া টাইপের কিছু একটা বোঝায়, সেটা যে বাই আল্লাহ হি সেইড আই উইল নট লিভ দিস হাউস, সুয়েরিং বাই আল্লাহ হি সেইড দ্যাট হি উড নট লিভ দ্য হাউস। সো জাস্ট বাই আল্লাহর জায়গায় আমরা হচ্ছে সোয়ারিং বাই আল্লাহ এবং বাকি যা আছে নর্মাল ন্যারেশনের নিয়মেই চেঞ্জ করতে হয়েছে। এরপরে এগুলো লাগবে না। She said to me, you have remembered how she looked all these years. তাহলে বিং, তুমি কি জানো বা তোমার কি হচ্ছে মনে আছে? বিং সারপ্রাইজড, she asked me if I had remembered how she had looked all the years. এগুলো হচ্ছে আমরা পরে প্যাসেজ নারেশনে দেখব। আচ্ছা 20 নাম্বারটা একটু তোমরা চাইলে দেখে নিতে পারো, ট্যাগ কোশ্চেনের নিয়মটা। এরপরে থ্যাংক ইউ থাকলে আমরা থ্যাঙ্কড ব্যবহার করি, গুড বাই থাকলে আমরা হচ্ছে বেড ব্যবহার করি, এরপরে গুড মর্নিং থাকলে আমরা হচ্ছে উইশ ব্যবহার করি। সো এই হচ্ছে আমাদের ন্যারেশনের প্যাসেজ ন্যারেশনের যে ফান্ডামেন্টাল যে রুলসগুলো ছিল সেগুলো মোটামুটি আমাদের হচ্ছে ন্যারেশন ধরতে গেলে শেষ। আমরা 7 নাম্বার লেকচারে ন্যারেশনের প্র্যাকটিসগুলো করব। তো আমাদের অফিসিয়ালি আজকে হচ্ছে ন্যারেশনের ক্লাসটা শেষ হলো। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।